8ই জানুয়ারিতে যে বক্তব্য উনি রেখেছিলেন, যে রাজ্য সরকার অর্থনৈতিক ঋণে জরাজীর্ণ অবস্থা, তাকে রাজ্যের মানুষ সুশাসন অনেক দূরের কথা, তার ঋণের বোঝায় ভালো। আমি ওনার আবারও অবগতির জন্য আমি টোটাল রাজ্য সরকারের অর্থনৈতিক পরিস্থিতি কি, যেহেতু কোভিডের ছিল ওই সময় ভারত সরকারের অনেক ক্ষেত্রে কিছুটা তাদের ইয়ে ছিল, এবং কিন্তু সেখানে 627.37 কোটি টাকা আমাদেরকে, এই টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সেটার টাকা ফেরত দেবে ভারত সরকার। সেও ফেরত দেবে কবে? 50 বছর পরে, এবং তার জন্য 1 টাকা আমাদেরকে সুদ বহন করতে হবে না। কিন্তু এই 627.37 কোটি টাকা আমাদের রাজ্যে এটা ঋণের সঙ্গে যুক্ত করে দেওয়া, এটাই সিস্টেম। যেমন সেকেন্ড পয়েন্ট, স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এই লোন বাবদ 768.33 কোটি টাকা, এই ঋণও 50 বছরের জন্য, এবং সেটা সুদই, এবং এই টাকাটা আমরা 50 বছরে আমরা সুদ ছাড়া এই টাকাটা 50 বছরে এটা আমরা ফেরত দেব। তাহলে এই লোন, এটাও লোন হিসাবে ঠিক হবে, কিন্তু কোনো সুদ আমাদের দিতে হচ্ছে না। এবং এটা স্বাভাবিকভাবেই যে এই ধরনের সুযোগ দেশের প্রধানমন্ত্রীর এই নেতৃত্বে সরকার যেভাবে সুযোগ দিচ্ছে, ডেভেলপমেন্টের সঙ্গে আরো বেশি করে যুক্ত হওয়ার সুযোগ আমাদের বৃদ্ধি হচ্ছে। কিন্তু রাজ্য সরকার সেখানে কোনো সুদ বহন করতে হবে। ঠিক থার্ড, এক্সটার্নালি এইডেড পলিসি। এটা খুব ইম্পর্টেন্ট। 5%, কিন্তু এই ঋণ নিয়ে কি হয়, গ্রামীণ এলাকার কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু ডেভেলপমেন্ট এই ঋণের মাধ্যমে করে থাকে। বললাম ঠিক। আরেকটা, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, যে স্টেট প্রভিডেন্ট ফান্ড আমাদের সরকার আসার পরে রাজ্যের কর্মচারীদের জন্য 7ম পে কমিশন আমরা চালু করা হয়। এই 7ম পে কমিশন পাওয়ার পর প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট ও যথেষ্ট বৃদ্ধি পায়, এবং যেখানে পিএফ এবং গ্রুপ ইন্স্যুরেন্স খাতে মোট ঋণের পরিমাণ ছিল কত ওই সময়, তাহলে এটা বামপন্থী সরকারের সময় 1948.94 কোটি টাকা। আমাদের সরকার আসার পর সে বৃদ্ধি পেয়ে এটা 6220.69 কোটি টাকা এই ঋণের পরিমাণ হবে, এটা কর্মচারীদের এটা। এবং যদি আমরা হিসাব করে দেখি 1948.94 বাদ দিই, আমাদের এই সরকারের সময় 4271.75 কোটি টাকা এই খাতে এটা ঋণ বৃদ্ধি হয়েছে। ওই যে
784 কোটি টাকা, তার মধ্যে এই সমস্ত যুক্ত হচ্ছে। আর এটা খুব ইম্পর্টেন্ট, আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরে ওই সময় বামপন্থী সরকারের সময় যে বিভিন্ন ডিডিওরা এক বিশাল পরিমাণ টাকা ওদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে বসেছে, খরচ নেই। কিন্তু এই সরকার এই টাকাটা কিন্তু লোনের মধ্যে এটা ইনক্লুড করা হবে, যেহেতু আমরা দেওয়া হয়েছে। তো আমাদের ইনস্ট্রাকশন আমরা দেওয়া হয়েছিল আমাদের সরকার আসার পরে যে প্রত্যেক যে ডিপার্টমেন্ট মানে ইনস্ট্রাকশন মোতাবেক 2 কোটি টাকার বেশি কোনো টাকা যাতে কারো কাছে না থাকে, সেই টাকাগুলো অ্যামাউন্ট আমরা হিসাব করে দেখেছি, সেটাও প্রায় 965.79 কোটি টাকা। সেটাও আমরা এটা আমাদের পরবর্তী সময় এটা উদ্যোগ আমরা সেই কাজে লাগিয়েছি। তো এই সমস্ত কিছু সংখ্যা দিয়ে যেখানে 7,986.13 কোটি টাকা, ওই 8,700 যে কোটি টাকার মতো যে আমাদের লোন বৃদ্ধি পেয়েছে, এই টাকার মধ্যে কিন্তু এইটা বাকিটা মার্কেট থেকে আমরা সময় সময় কিছু লোন নিতে হচ্ছে, বাকি অল্প কিছু টাকা। প্রশ্ন হচ্ছে যে এটা তো ক্লারিফিকেশন স্যার, যে আপনি একটা পয়েন্ট এখন মেনশন করলেন যে ডিপার্টমেন্ট হেডদের যে আমি বলিনি, আপনি বলবেন লোনের টাকা অ্যাডভান্স রয়েছে, বলি এটা ডিস্টার্ব করবেন, এটা অঙ্কের হিসাব তো আপনি মাঝখানে ডিস্টার্ব করে এটা ভুল হতে পারে আমার, বলতেছিলেন আমাকে। তো এই খাতে টোটাল লোনটা আপনার এই জায়গায় আমরা পৌঁছেছি। আপনি আরেকটা কথা বলেছেন যে ইন্টারেস্ট পেমেন্ট, হ্যাঁ এই যে আমরা লোন নিচ্ছি এটা ইন্টারেস্ট কিন্তু এটা 10 পর থেকে শুরু হয়। ইন্টারেস্ট পেমেন্ট করি যে আমরা এর আগে ইন্টারেস্ট পেমেন্ট করেছি 1501.73 কোটি টাকা। ওই যে 12,900 কোটি টাকা নিয়েছে সেগুলোর কিন্তু ইন্টারেস্ট আমরা পে করছি। আমাদের টাকারও সময় আসবে, সেটা পরে এই টাকা যেটা আপনি দিতে হবে। এবং সেই সঙ্গে এটা জেনে নিন যে আমরা যে রিপেমেন্ট এই যে লোন নেওয়া হয়েছে, এই রিপেমেন্টও আমরা 918.25 কোটি টাকা ফেরত দিয়েছি। তো এই টোটাল এই হিসাবে এরপরে আসুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে এই যে ফিসক্যাল ডিসিপ্লিন আমাদের এই রাজ্যে ভালো, তার প্রমাণ যেমন 2017-18 বামপন্থী সরকার লাস্ট আমাদের আসার আগে তাদের টার্গেট ছিল যে তারা কতটা নিতে পারবে এই ফিসক্যাল এই ডিসিপ্লিন অনুযায়ী, সেখানে 3.25% নেওয়া কথা ছিল, ওনারা নিয়েছেন অ্যাচিভমেন্ট করেছেন 4.74%। বেশি ঠিক 2020-21 আমাদের সরকার সময় আমাদের 5% আমাদের ছিল টার্গেট, কিন্তু আমরা নিয়েছি 2.54%, মানে অর্ধেক। আমরা সবটা এটা ফিল আমরা করিনি। 2021-22 যেখানে 4.5% আমাদের ছিল, সেখানে আমরা 0.91% আমরা করেছি। 2022-তে সে যেখানে 4% ছিল, সেখানে আমরা 1.5% আমরা করেছি। তো এগুলো টোটালি অর্থনীতির অবস্থার চলাকালীন ঠিক ওয়েতে আমরা সেটা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকার। এটা আপনাদের জানার উদ্দেশ্য হচ্ছে যে এটা যাতে কোথাও এরকম কোনো ভাবনা না আসে যে রাজ্যের সমস্ত মানুষ যে ঋণের জ্বালায় জর্জরিত। 2017-18 অর্থ বছরে রাজ্যের যে ডেট জিএসডিপি রেশিও ছিল কত ওনাদের সময়
0.27 অনেক কম, কিন্তু আমরা লোন নিয়েছি কত? মাত্র 300 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে যেখানে 2664 কোটি টাকা ওপেন মার্কেট থেকে আমরা দিতে পারতাম, সেখানে 1 টাকা আমরা ওপেন মার্কেট থেকে নেই। আমি এই সরকার প্রথম পর্যায়ে এসেছে, দ্বিতীয় পর্যায়ে এসেছে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি নির্দেশ বা ওনার যে লক্ষ্য তাকে সামনে রেখে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। কোথাও এমন কোনো ভাবার কারণ নেই অযথা যেখানে মানুষের যাতে কোথাও না ভুল বোঝাবুঝি হয়, আমাদের কিছু করতে পারি কিনা সেটা আমি গতবারও বলেছিলাম, পরামর্শ দিই যে রাজ্য সরকারের কিভাবে অর্থনৈতিক আরো বাড়তে পারে, সেটা অবশ্য সবাইকে মিলেই করতে হবে। আমরাও সেই চেষ্টা করছি। তার নমুনা আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে একটি এরকম আত্মনির্ভর গঠনের চেষ্টা করছি আমরা, কাজ শুরু হয়েছে, চলছে। এই প্রসঙ্গে আমাদের নিজস্ব রাজস্ব আয় 17-18 কত ছিল সেটাও জানা দরকার আছে। সেখানে আয় ছিল 1915.50 কোটি টাকা। 1915.50 কোটি টাকা তৎকালীন সরকার আসার আগে, আমাদের সরকার আসার আগে তার রোজগার ছিল এত। এবার 2022-23 অর্থ বছর রাজস্ব আমাদের নিজস্ব আয় কত? এখানে দাঁড়িয়েছে 3402.3,402.03 কোটি টাকা, যেটা 77.64% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে প্রশ্ন হচ্ছে এই যে সময়টা, এই সময়টা সারা পৃথিবী, আমাদের ভারতবর্ষ রাজ্য যে কোভিড-এর কারণে যে 2.5 থেকে 3 বছর সমস্ত পৃথিবীব্যাপী বড় বড় সব দেশ যারা ধনী দেশগুলো তারা অর্থনীতি বিপর্যস্ত ছিল, কিন্তু আমাদের ভারতবর্ষের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বের সরকার আমরা সমস্ত মানুষকে রক্ষা করাতে শুরু করে সারা দেশের যাতে কোনো মানুষ না খেয়ে থাকে তাকে খাদ্যের যোগান দিয়ে যাওয়া, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আমাদের সরকার, আমরা সেই ব্যবস্থা রাজ্যের মানুষের জন্য করেছি। রাজ্যে কোনো ডেভেলপমেন্ট কাজ কোন রকম ভাবে আমরা সেখানে বন্ধ রাখিনি। আমরা এত কিছু সময়ের মধ্যে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি। এবারে প্রশ্ন হচ্ছে সুশাসন। দেখুন, এভাবে তো যেভাবে দেখে সুশাসন, আমরা আমাদের মতো কেউ বিভিন্ন দেখতেই পাই, বিভিন্ন ব্যাখ্যা করতে পারি, কিন্তু সুশাসন যাদের জন্য করা হয় তারা যদি সঠিকভাবে সুশাসন দেখে তাহলে কোনো দুঃখ আমাদের সরকারে থাকবে না। এবং আমি আশা করি এই সম্পর্কিত ব্যাপারে আমি যতটুকু আপনার দেওয়ার চেষ্টা করেছি এটা সার্বিক আমাদের এই তথ্য এবং এই সম্পর্কিত ব্যাপারে আমি শেষ করি। ধন্যবাদ। এটা স্টেটমেন্ট বলছি স্যার, A statement may be made by a minister on a matter of public importance at the time of the statement is made public importance with the consent of the speaker, but এবং শুধু বলছেন পরিমাণ বেড়েছে, এটাও যদি একটু ভেরিফাই করেন। অধ্যক্ষ মহোদয়, ঠিক আছে, আপনি লেখ করে দিন। যথেষ্ট হার্ড ওয়ার্ক করে উনি স্টেটমেন্টটা দিয়েছেন। পরবর্তী সময় যদি সুযোগ থাকে অবশ্যই বলবো। ওকে, সিন্স পরিষদীয় মন্ত্রী রুলসটা দেখিয়েছেন, এই রুলসের বাইরে আমরা কেউ যাব। একটা জিনিস আপনার জানছি, প্রতিবাদী কলম পত্রিকায় আমি তাজ্জব হয়ে গেলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা, যে 26 জানুয়ারি স্বাধীনতা দিবস। সাম মিস্টার ই দাস, আমি বলছি যে সাম মিস্টার ই দাস, আন্ডার সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি, সমস্ত ডিপার্টমেন্টে উনি চিঠি লিখে বলেছেন, as part of the state level program for celebration of Independence Day
Honorable Chief Minister Tripura, Professor Dr. Manisha will ceremonially unfurl the national flag at 9 a.m. on 26 January 2004. আমি তো অবাক হয়ে গেলাম, কারণ 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে এবং 26 জানুয়ারি 1950 সালে আমরা প্রজাতন্ত্র দেশ হিসেবে চলতে শুরু করি। 26 জানুয়ারি এটি কি মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবেন? দিয়ে দিয়েছে, আপনি দেখুন এই যে হাউ দিস ইজ হ্যাপনিং। This man, whosoever has done, he should দিয়েছে এটা পত্রিকার মধ্যে। আমি চাইবো এটা ইনভেস্টিগেট হোক, and এই সমস্ত carelessness in the administration, this should not happen. Number one, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবে। আমার আসল বিষয়টা অন্য জায়গায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবার আপনি আমাকে কলিং অ্যাটেনশন এবং রেফারেন্স পিরিয়ড থেকে 82 মাইল দূরে রেখেছে। আমি প্রত্যেক দিন পরিশ্রম করে আপনাকে দিয়েছি, প্রত্যেক দিন অপেক্ষা করি যে আপনি আমার নাম বলবেন, আপনি বলেননি। জনস্বার্থে কর্মচারীদের সম্পর্কে এখানে আমার একটা নোটিশ আমি আপনাকে পাঠিয়েছিলাম, আপনি এটা না করে দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মা যখন এখানে ছিলেন 2022-2023 সালে উনার বাজেট ভাষণে 51 নম্বর পয়েন্টে ক্লিয়ারলি সরকার স্কিম ঘোষণা করেছেন। And I am really happy for all the employees of Tripura Group C, Group D এর জন্য। কি বলেছে? বর্তমানে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা মাসিক 500 টাকা করে মেডিকেল অ্যালাওয়েন্স পান। তাদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদার নিরিখে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় আমি মানে যিষ্ণু দেববর্মা 2022-23 অর্থ বছরে ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখছি। আমি সবটাই বলছি না, এ বাবদ 2022-23 এর বাজেটে 20 কোটি টাকা ব্যয় বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। এবং আদৌ কি এটা শুরু হয়েছে কিনা? আমরা যখন বিধায়ক হয়ে আসলাম, নাও এখন আমাদের বর্তমান অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণে বলেছেন 175 নম্বর পয়েন্টে যে সিএম জয় বলে নাকি এটা 2023 প্রকল্প রাজ্যের অবশিষ্ট 4.75 লাখ পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার বীমা সুবিধা প্রদান করবে। আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস পয়েন্ট। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে স্কিম গুলো হবে, এটা কি আদৌ হবে? যদি হয় কবে নাগাদ? মাননীয় স্পিকার স্যার, সবাই জানে কি আমার একটা ইয়ে আছে, অনেক মাননীয় সুশান্ত বাবু, আপনি কি বলছিলেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সুশান্ত বাবু বলুন। মাননীয় স্পিকার স্যার, সুশান্ত আপনি বলুন। আমি গতকাল মাননীয় সদস্য আমাদের সিনিয়র মেম্বার স্টেটমেন্ট করেছে, এই ব্যাপারে আমাদের বলার। প্লিজ সুশান্ত বাবু, প্লিজ কন্টিনিউ। স্যার, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। অনন্তকাল ধরে জিরো আর চলতে পারে না। অনন্তকাল ধরে জিরো। সুশান্ত বাবু, প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার স্যার, সম্মানিত সদস্য জিতেন চৌধুরী মহোদয়, গভর্নরের ভাষণের উপর আলোচনা রাখছিলেন।
এবং একটা ইস্যু উনি রেজ করেছিলেন প্যাডি প্রকিউরমেন্ট, এবং এই প্যাডি প্রকিউরমেন্টে উনি যে তথ্য দিয়েছিলেন, আমি ওনার বক্তব্যের সময় ওনার তথ্যের বিরোধিতা করেছিলাম এবং দপ্তরের মন্ত্রী হিসাবে এই হাউসকে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে উনি যা তথ্য বা বক্তব্য রাখছেন সেটা অসত্য, এবং ওনার বক্তব্যের সমর্থন যখন তার বিরোধিতা করলাম এবং যে আপনার কাছে এমন কোন তথ্য থাকলে এটা হাউসকে আপনি অবগত, এবং আমি তৎক্ষণাৎ বলেছিলাম যে আমি ডকুমেন্ট নিয়ে আসবো, কথা বলবো, এবং মাননীয় জিতেন বাবু যেটা বলছেন সেটা অসত্য, ওনাকে হাউসকে বলতে হবে। তো আই ক্যান আচ্ছা, উনি সম্মানিত সিনিয়র মেম্বার, আমার কাছে যে তথ্য বা ডকুমেন্টেশন আছে, ওনার বক্তব্য ছিল যে উনিও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, রামবিলাস পাসওয়ান দিদেন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টারের সঙ্গে উনিও কথা বলেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের দোষ, তার জন্য ত্রিপুরা রাজ্যে প্যাডি প্রকিউরমেন্টটা হয়নি বা করা সম্ভব ছিল না। মাননীয় সদস্য, আমি আপনার অবগতির জন্য বলছি এবং অন্যান্য সদস্যদের অবগতির জন্য বলছি, 2016 Director of Food Election is placed below for কেন্দ্রীয় সরকার অর্থ রিকোয়ার্ড, রাজ্য সরকার কৃষকদের বা গ্রোয়ারদেরকে সেই অর্থ প্রদান করবে। আমার কাছে আরেকটা যে কাগজ রয়েছে তাতে পরিষ্কার এখানে বলা হচ্ছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কেন্দ্রীয় সরকার বলছে জয়েন্ট ডাইরেক্টর প্রকিউরমেন্ট FCI, it was made very clear by joint secretary procurement, not joint director. To be correct. Joint secretary procurement that FCI will not make direct procurement, but could reimburse the approved cost of CMR if done in the non-DCP mode. In this context, it was informed that currently FCI make direct procurement to the tune of only 5%.
of total procurement in the country, and this model of সুতরাং আমি বলবো আপনাকে মাই হাম্বল সাবমিশন যে আপনি যেটা গতকাল বলেছেন যে বাজেটে আমাদের গভর্নরের ভাষণের বিরোধিতা করতে গিয়ে অন পেডি প্রকিউরমেন্ট দ্যাট ইজ নট এবার চলো না। মাননীয় অর্থমন্ত্রী না, না, জিতেন বাবু, statement না, 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 এটা জিতেন বাবু, এটা জিতেন বাবু, এটা- please, please, one for জিতেন বাবু। জিতেন বাবুর জন্য জিতেন বাবুকে উত্তরটা দিয়েছেন। তাহলে আপনার সঙ্গে কি আমার জমি ভেজাল আছে না? আপনি আমাকে সময় দিন না। স্টেটমেন্ট করেছে আমি কথা বলবো। আনট্রু স্টেটমেন্টের একটা দিন পর্যন্ত মিনিস্টার কি প্রিপেয়ার অসত্য তথ্য বলে না। ঠিক আছে। I feel proud. All ministers of Indian Union. Yes. জিতেন বাবু কি বলছিলেন বলে দেবো, প্লিজ, ভেরি শর্ট, স্যার। আপনি জিতেন বাবু বলুন না আপনি। স্যার, আমি মাননীয় মন্ত্রীমণ্ডল ধন্যবাদ জানাচ্ছি যে চিঠিটা তখনকার সঙ্গে একটা করেসপন্ডেন্স দেওয়ার জন্য লেখ করতে বলুন। শিওর, হ্যাঁ বলুন স্যার। এতে আমার বক্তব্যে যদি সংশোধন করতে হয় এবং সে সম্পর্কে যদি কোনো ভুল ধারণার সৃষ্টি হয় নিশ্চয়ই আমি বলবো না। মাননীয় অধ্যক্ষ ওকে, মহোদয়, ওকে, আপনার আমি যেটা জিজ্ঞেস করলাম এটা কি হলো? কি জিজ্ঞেস করেছিলেন? That Tripura health insurance? No, that has to be. And then কোনটা ওই যে 26 জানুয়ারির ব্যাপার এবং অর্থমন্ত্রী আচ্ছা আচ্ছা বলছেন মাননীয় স্পিকার মহোদয়, then let us go for other things. যে বিষয়টা এখানে দুটো বিষয় আমার, একটা হচ্ছে যে 26শে জানুয়ারির যে বিষয়, সেটা যেহেতু আমার গোচরে এনেছে তো নিশ্চয়ই আমি এটা এনকোয়ারি করবো, এটা হওয়াটা বাঞ্ছনীয় না, পরিষ্কার। আর একটা বিষয় হচ্ছে যেটা আপনি মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটা আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং আমার দপ্তরও সেই বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে নিয়মাবলী সেটাকে ফলো করেই সেটা কাজ করছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন সেই কাজটা সম্পন্ন হয়, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। ঠিক আছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার নেক্সট অধিবেশনে যেন ধন্যবাদ জানাতে পারি, এটা আপনারা Okay, fine. এটাই আমার Honorable Speaker, sir. জাস্ট এ মিনিট মাননীয় সুশান্ত বাবু, এখানে আমি জানতে চাইছি ফর হাউস পার্সন সবার জন্য যে দিদেন চিফ মিনিস্টার অনারেবল মানিক সরকার বাবু যে চিঠি দিয়েছিলেন যে ফান্ডটা গভর্নমেন্টকে দিয়ে দিন নাকি? শুনি না দাঁড়ান না, অনারেবল স্পিকার স্যার, ফান্ডটা গভর্নমেন্টকে দিয়ে দিতে এখানে অনেকগুলো না করেসপন্ডেন্স আছে। ওই যে প্রেস রিলিজ ডিসিশন হয়েছিল, কারণ যে কোনো মিটিং হলে একটা মাইনিউটস হয়ে যায়, এবং মাইনিউটসের পর দিল্লিতে যে মিটিং হয়েছে বিটুইন অনারেবল দিদান চিফ মিনিস্টার অ্যান্ড দিদান ইউনিয়ন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার রামবিলাস পাসওয়ান, তার একটা মাইনিউটস বেরিয়েছে এবং ওই মাইনিউটসের উপর বেস করে একটা প্রেস রিলিজ চিফ মিনিস্টার সেক্রেটারিয়েট থেকে বেরিয়েছে। আমি এই চিফ মিনিস্টারের অফিসের যে কপিটা প্রেস রিলিজ সেটা পড়লাম এবং ইট ওয়াজ ডিসাইডেড ইন আনইকুইভোকাল টার্ম যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্যাডি প্রকিউর করবে, রিইনভার্সমেন্ট করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা এখন আমরা করছি। এখন কে টাকাটা দিচ্ছে, কাকে এখন সিস্টেমটা কি? এখন সিস্টেম রাজ্য সরকার কিনছে হ্যাঁ, সারা রাজ্যে 49টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে। বেনিফিশিয়ারিরা কিভাবে টাকাটা পাচ্ছে? বেনিফিশিয়ারি 3 দিনের মধ্যে ডাইরেক্ট ডিবিটির মধ্যে টাকা পেয়ে যাচ্ছে ওইটাই। এবং যে টাকাটা খরচ হচ্ছে ওইটাই সেই টাকাটা রিইনভার্সমেন্ট ওইটাই জানার জন্য গভর্নমেন্ট। বলছিলাম সবাইকে, এইটাই হয় এখন সিস্টেম, ঠিক আছে কিনা? আগে গভর্নমেন্ট ডাইরেক্ট টাকা পেয়েছিল। ওকে, Honorable Speaker, sir. আর না Honorable Speaker, sir. প্লিজ, একটা পাবলিক ইন্টারেস্ট সবাই পাবে। সুধাংশু অনেকক্ষণ ধরে বলছে, আমার বলার চেষ্টা করছে। সুধাংশু জাস্ট 1 মিনিট, এরপরে ম্যাডাম বলবেন 1 মিনিট, ঠিক আছে? সুধাংশু প্লিজ, স্যার সুধাংশু প্লিজ। বলছিলাম স্যার, অনারেবল এমএলএ ফ্রম সিপিআইএম পার্টি শৈলেন্দ্র চন্দ্র নাথ আমার ফিশারি ডিপার্টমেন্টে দুটো প্রশ্ন রেখেছেন, যদিও এটা আসেনি আজকে। না রিপ্লাই না, আমি জাস্ট একটা জিনিস কারেকশন করার জন্য। একটু বলতে দিন না, একটু বলতে দিন, ইন্টারাপ্ট করবেন না প্লিজ। বলুন সুধাংশু বাবু, তাড়াতাড়ি। লেট মি ফিনিশ ফার্স্ট। প্রথমত তিনি যে প্রশ্নটা করেছেন এটা সম্পূর্ণ মানে মিসম্যাচ একটা, কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতে, এখানে আপনার সেক্রেটারি আছেন অ্যাসেম্বলি, আমি
as per rules and procedure of conduct of business in Tripura Legislative Assembly, I want to read 41 para rule. No question may be asked which does not satisfy the following conditions, namely 11 number sub-rule যদি দেখেন আপনি, it shall not ask for information on tribal, bank or meaningless matters or information of too many details. ঠিক আছে, প্রশ্নের মধ্যে 62,000 বেনিফিশিয়ারির নাম ডিটেইল সব কিছু যেটা ভাবতে পারেন অটোমেটিক বাতিল হয়ে গেছে তো, ঠিক আছে চলো। তাহলে অ্যাসেম্বলি ঠিক আছে, এটা বাতিল হয়ে গেছে। অ্যাসেম্বলি এগুলি মানে দেখা উচিত ঠিক আছে, এলাও না। মাননীয় চিফ ম্যাডাম এক মিনিট, গোপাল মাননীয় চিফ ম্যাডাম প্লিজ প্লিজ, গোপাল কি বলছিলেন বলুন। আরে রাগ করুন না। বলুন। মিস্টার স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ একটা স্টেটমেন্ট, কিন্তু আমার দুই তিনটা পয়েন্ট আমার প্রথম কথা হলো উনি বলেছেন সম্মান জানালে যদি সম্মান না রাখতে পারেন, সম্মান জানালে পরে সম্মান রাখতে পারেন না। উনি তো লে করে দেবেন, বলেছেন তো লে করে দেবেন। শুনুন না, সম্মান সম্মান রাখতে পারেন না, আমি পারছি না। হোয়াট ইজ দ্য মিনিং অফ মিনিমাম? উনি বলেন না কেন? সম্মান জানালে সম্মান রাখতে পারেন। অনারেবল স্পিকার স্যার, পাবলিক ইন্টারেস্টে আমি একটি প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি প্রস্তাবটি রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তেলিয়ামুড়া রেল স্টেশন, তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ এখানে এই স্টেশন থেকে ওঠানামা করে রেলে, সেখানে খোয়াই, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র, কল্যাণপুর বিধানসভা কেন্দ্র, সঙ্গে তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, ওমপি এবং তৈদু, এই বিশাল অংশের মানুষ যাতায়াত করে। কিন্তু যখনই দূরপাল্লার কোনো ট্রেনে মানুষকে যাতায়াত করতে হয়, হয় আমবাসা গিয়ে সেখানে রেলে উঠতে হয়, নতুবা আগরতলা মেইন রেল স্টেশন থেকে উঠতে হয়, এবং অনেক সময় হয় কি বা বেশিরভাগ সময় রাত্রিবেলাতে ওই স্টেশনগুলিতে গিয়ে মানুষকে পৌঁছাতে হয়, হোটেলে থাকতে হয়, একটা বিস্তর অসুবিধার সম্মুখীন। ম্যাডাম জি, ওই কিন্তু এনেছেন একটা, সম্ভবত কেউ একজন এনেছেন, কালকে আলোচনা হবে ওই যে রেল লাইন সংক্রান্ত। আমি জাস্ট একটু তখন আলোচনা করে দেবেন, তখন আলোচনা করে দেবেন। তাও এখন উঠে আপনি যখন আমাকে সময় দিয়েছেন 1 মিনিটের মধ্যে আমি কনক্লুড করছি। দুটো ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা টু শিয়ালদা, ট্রেন নাম্বার 13173 and 13174 আপ এন্ড ডাউন, ট্রেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা টু নিউ দিল্লি আপ এন্ড ডাউন, ট্রেন নাম্বার 14619 and 14620। এই দুটি ট্রেনে যদি তেলিয়ামুড়া স্টেশনে থামে আসা এবং যাওয়ার পথে, বলুন না, হ্যাঁ ঠিক আছে। মাননীয় সদস্যগণ, আগামী 11 জানুয়ারি 2024 তারিখে নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 11 জানুয়ারি 2024 তারিখে রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যদের অনুরোধ করছি। মাননীয় বিরোধী দলের অনিমেষ বাবু, আপনি কিন্তু বলেছেন যে অনেকগুলো প্রশ্ন আটকেছি, কিন্তু আপনাকে একটা শর্ট ডিসকাশন অ্যালাউ করেছি, আপনাকে আগামীকালকে শর্ট ডিসকাশন অ্যালাউ করেছি, আপনি পাবেন শর্ট ডিসকাশন আগামীকালকে। স্যার, আপনি শর্ট নোটিস ডিউরেশন অ্যালাউ করেছেন, ধন্যবাদ, কিন্তু কলিং অ্যাটেনশন এবং রেফারেন্স পিরিয়ড থেকে আমাকে আপনি অনেক 82 মিনিট পাঠাইনি, 82 মিনিট আমি মাননীয় সদস্য তরফে 3টি রেফারেন্স পেয়েছি। নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব অনুসারে প্রথমে মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া কর্তৃক আমি তো রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। পাঠানলাল বাবু আছেন? পাঠানলাল বাবু, রেফারেন্স পিরিয়ড নেক্সট। দ্বিতীয় রেফারেন্স কেন্দ্রের জন্য মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়, আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় নোটিশটি বিষয়বস্তু উল্লেখ করবেন। অধ্যক্ষ মহোদয়, আমাদের গর্জি সহ বিভিন্ন যে পুলিশ কোয়ার্টারগুলো আছে, আউটপোস্টের আবাসন, আউটপোস্ট আবাসন সংস্কার এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগম, তাহলে পরবর্তী তারিখ জানাবেন।
মাননীয় স্পিকার মহোদয়, কালকে তো অনেকগুলো মানে কল অ্যাটেনশন এবং আমাদের রেফারেন্স পিরিয়ড অনেকগুলো জমে গেছে। কালকে আমি যদি দেখি তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ঠিক আছে। নেক্সট, তৃতীয় রেফারেন্স কমিশনের মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন, আমি ওনাকে রেফারেন্স কমিশন বিষয়বস্তু সমর্থনের অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি যে কলিং অ্যাটেনশনটি এনেছি সেটা হচ্ছে রেফারেন্সটা রাবার ব্যবসায়ীদের একাংশ জিএসটি না দিয়ে কর ফাঁকি দিচ্ছে, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে। মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয়ে বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি আর বিবৃতি করা হয় তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মানে স্পিকার মহোদয়, প্রস্তুত থাকবো কালকে, মানে যদি ওকে, ফাইন। কলিং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ নোটিশ। আমি মাননীয় সদস্যদের 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশ দিয়েছেন শ্রী শৈলেন্দ্রচন্দ্রনাথ মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের নতুন নতুন নামে চিট ফান্ড সংস্থা সমূহের রমরমা হওয়া সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণ সমর্থন অনুমতি দিয়েছি। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশের উপরে বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি না দিতে পারেন অপরাধ। কোন সময় কথা বলবো? আচ্ছা, ঠিক আছে, পেলে আমি বললাম আমি স্যার এখনই দিতে পারবো, কিন্তু প্রশ্ন হলো যে গভর্নর ভাষণে উঠে ওনারা কোন সময় কথা বলবেন? আচ্ছা, ঠিক আছে, পেলে আমি বললে আমি এখন বলে দিতে